রহিম পুলিশ পুরবিধান 1943 পুলিশ পুরবিধানের অধ্যায় 26 পুলিশ পুরবিধানের বিধি হচ্ছে 1 থেকে 1290। আমরা আলোচনা করব 300-এরও অধিক প্রবিধান এবং আমরা মুখস্থ করব রচনামূলক প্রশ্ন 120-টির অধিক নয়। এবং এই 120-টির আবার উপধারা খুবই কম আছে। আপনারা জানেন, অন্যান্য স্যারের কাছে আমি পড়ছি, আপনারাও হয়তো জানবেন। 46-এর 6-7টা বিধান আপনি পড়া লাগবে না, 280-র 8-9টা বিধান আপনার পড়া লাগবে না। আপনি শুধু সামাজিকভাবে জানবেন এবং এর ধারাবাহিক কোনো কলাম আপনার লেখা লাগবে না, শুধু শিরোনাম জানবেন, এর ভিতরের বাহ্যিক যে মূল কথাগুলো সেইগুলোই জানবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এখন আসেন প্রথমে সূচি বলি। আমি 151 থেকে সূচি বলবো। 151 হলো সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। 152 সশস্ত্র পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব ও কর্তব্য। সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত পুলিশ অধিনায়কের দায়িত্ব ও কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পুলিশের করণীয়। 100 সবারই নেটের সমস্যা, নেট কাটি যাচ্ছে। 154 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে পুলিশের করণীয়। 155 হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের কার্যাবলী। 155 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের কার্যাবলী। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের সময়ের করণাবলী। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরবর্তী কার্যক্রম। 157 আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে নির্বাহী তদন্ত হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে নির্বাহী তদন্ত হবে। 163 কমান্ড সার্টিফিকেট। 909 আদেশপত্র বা কমান্ড সার্টিফিকেট। 164 শ্রমমূলক কাজ। 164 শ্রমমূলক কাজ। 190 এই সহকারী পুলিশ সুপারের কাছে একজন সহকারী সাব ইন্সপেক্টর এবং একজন আর্দালি থাকবে। এই সহকারী সাব ইন্সপেক্টরের নাম রিডার এবং কনস্টেবলের নাম আর্দালি হিসাবে গণ্য হবে। এরপরে 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 202 থানা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। থানা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। 205 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। কি কি কার্যক্রম করে? 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 207 এএসআই দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি। 210 ট্যুর ডায়েরি। 210 ট্যুর ডায়েরি। 210 ভুল করেছি, 200 আছে 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি। 211 ভেরিফিকেশন রিপোর্ট সত্যতা প্রতিপাদন লিপি। 211 সত্যতা প্রতিপাদন লিপি বা ভেরিফিকেশন রিপোর্ট। 216 গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও স্টিমার ঘাটে সহকারী এএসআই এবং কনস্টেবল দায়িত্ব পালন করেন। তাহলে সহকারী গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্টিমার ঘাটে সহকারী সাব ইন্সপেক্টর কনস্টেবল নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং স্টিমার ঘাটে সহকারী সাব ইন্সপেক্টর ও কনস্টেবল নিয়োগ করা হবে। 217 গুরুত্বপূর্ণ সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কোন কোন বিষয়ের উপর নজরদারি করবেন? সহকারী সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কোন কোন বিষয়ের উপর নজরদারি করবেন? গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং স্টিমার ঘাটে। তারপর আছে 225 পুলিশ ইন্সপেক্টর কর্তৃক অস্ত্র এবং গোলাবারুদ পরিদর্শন। 221 পুলিশ ইন্সপেক্টর কর্তৃক গোলাবারুদের দোকান পরিদর্শন। ওটা গুরুত্বপূর্ণ না, মনে ওটা এমনি বলে ফেলালাম। 230 ত্রিকর্মীতি। 234 জন্ম মৃত্যু রেজিস্টার নিবন্ধন। জন্ম মৃত্যুর নিবন্ধন। 234 জন্ম মৃত্যুর নিবন্ধন। তারপর হচ্ছে 239 থানার মালখানার চাবি। মালখানার দরজা এবং সিন্ধুকের চাবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং
হাজতখানার চাবি প্রহরী বা সেন্টিনিকার থাকবে, প্রহরী বা সেন্টিনিকার থাকবে। 239 গুরুত্বপূর্ণ মনে রাখবেন, এখানেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে কনস্টেবল পালন করে বা থাকে। 239 খর বলে। আর পুলিশ প্রবিধান কত, ফৌজদারি কার্যবিধি আইন 4-1 ত এবং পুলিশ প্রবিধানের 201, যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন তখন এর আলোকে আপনারা লিখবেন, লেখার সময় আরো ব্যাপক এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। 243 এজাহার, 243 গ হচ্ছে এজাহার, 243 ছ হচ্ছে কনস্টেবল যখন থানার দায়িত্বে থাকবেন তিনি এজাহার গ্রহণ করতে পারবেন, বা এজাহার লিখিত এজাহার তিনি কি করবেন, গ্রহণ করবেন। এই দুটোই মনে রাখবেন, হাজারটা মনে রাখা লাগবে না ইনশাল্লাহ। এরপরে আসেন 250 হইচই বিজ্ঞাপন। 250 হইচই বিজ্ঞাপন জারি বা পদ্ধতি কি কি কারণে হইচই বিজ্ঞাপন জারি করা হয়, এর উপাদান কি, এর বৈশিষ্ট্য কি কি আপনারা সবাই জানেন। তাহলে হইচই বিজ্ঞাপনের উপাদান বৈশিষ্ট্য কি কি কারণে জারি করা হয়, কেন জারি করা হয়, বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করেছিলাম, এমসিকিউ অনেক ছিল। এরপর 252 শান্তি হুঁশিয়ারি নোটিশ। 252 জায়গা জমির বিষয়ে যখন পুলিশের কোনো ক্ষমতাই থাকে না, শান্তি রক্ষার ক্ষেত্রে পুলিশ এই হুঁশিয়ারি নোটিশ উচ্চারণ করে, কত কবিতায় কে পায় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এছাড়া 255 যে মামলা তথ্য বিবরণ রুজু করতে হয় না, কত পর্যন্ত জন্য পড়ছিলাম কেউ বলতে পারবেন? জয়নাল ভাই কেউ বলতে পারেন কত পর্যন্ত আলোচনা করছিলাম? ভুলে গেলাম। যাক, এখন হলো আমাদের সামনে আলোচনার বিষয় 254 বলেন। ও 253, ধন্যবাদ মনে রাখছেন। আমরা আমি 12 ঘন্টায় ডিউটি করছি মোবাইল গাড়ির, এবং আপনাদের সামনে এখন ক্লাস নিচ্ছি। আপনাদের এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন, বা তৈরি যেভাবে হোক, আরো বাকিরা নাই, এবং সামনে 10টার সময় আরেকটা ক্লাস। যাক, আপনারা সহযোগিতা করবেন, ঠিক আছে। আর আপনারা খাতা জমা দিয়েছেন দেখিনে, খাতার সৌন্দর্য অলরেডি জয়নাল ভাই, রাশেদুল, হজরত এবং আরিফুল, আরেকজন যেন কি আমার জয়, তাহলে আপনাদের আমি দেখছি 90 এবং কেউ 100 অতিক্রম করে ফেলেছেন, বা আমার যে সহপাঠীরা করে ফেলেছেন। শুধু এই এরা আমার আরিফুল ভাই টেলিকম, আজকে তারাই বলছি আপনি আমার সাদা স্কেলে যে দেখেন, এই স্কেল কিনে আপনি ছবি পাঠাবেন, আপনার আমি আরো ভালো করে কিভাবে লাইন সোজা করে লিখবেন সে কলা কৌশল আপনাকে শেখাবো, ঠিক আছে। আশা করি আপনারা যদি কমন প্রশ্ন বাজে যায়, আপনাদের নিয়ে আমার স্বপ্ন এবং পথ চলা যেন সুন্দর হয়। এবং আপনারা আর একটু কষ্ট বাড়া দেন আরিফুল এবং জয়নুল ভাই, আরিফুল এবং জয়নুল ভাই আর 1-1.5 ঘন্টা বাড়া দেন, কারণ আপনারা একেবারে অল্প সময় আছেন। আপনারা সামনের বছর আমার কাছে আসেন না, পড়েন না, বাড়া যান, এবারই পাশ করে দোয়া করি রাং হওয়া যাক, ঠিক আছে। আপনি পড়লে ওই মেলাটা আর মালিক এই স্বপ্ন দেয়নি, কিন্তু আপনার প্রমোশন যদি হয়, সবাই যদি সিংহভাগ লোক যদি ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আমার ভালো লাগে, বুঝছেন। এখন আসেন, যে সমস্ত মামলার প্রাথমিক তথ্য বিবরণে রুজু হয় না, যে সমস্ত মামলার প্রাথমিক তথ্য বিবরণে রুজু হয় না, মানে এজাহার হয় না। এজাহার কোন মামলা হয় না, সংক্ষেপে বলি, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল বর্তমানে বলা বিশেষ বা স্থানীয় আইনে যে সমস্ত অপরাধ আমলের অযোগ্য করা হয়েছে, যে সমস্ত অপরাধ আমলের অযোগ্য করা হয়েছে, সেই সময় কোনো অপরাধগুলো প্রাথমিক তথ্য বিবরণী রুজু করা হয় না। কত সুন্দর কথা না। এক কথা মনে রাখবেন, এই আমাদের ওনাদের পড়ানোর একটা সিস্টেম হলো কিরকম, ওই ওনার তফসিল মফসিল বোঝার সময় না, কারণ খুবই শর্ট সিলেবাস এবং ব্যাপক আলোচনা করা যায় না। তাহলে এই যে আপনি তফসিলে যে কথাটা উল্লেখ নাই, যে বিষয়ে আমলযোগ্য না, সেই মামলা কখনোই আমলের অযোগ্য যেটা, সেটার এফআইআর হয় না, প্রাথমিক তথ্য বিবরণী হয় না। তাহলে যে সমস্ত মামলার প্রাথমিক তথ্য বিবরণ হয় না, এগুলো সংক্ষেপে বলছি, যেমন পৌর এবং রেলওয়ে আইন। তাহলে পৌর ও রেলওয়ে আইনের অধীনে, তারপরে পুলিশ আইনের অধীনে, তারপরে অনেকগুলো আইন আছে, ফৌজদারি কার্যবিধি 107, 9, 10, 144, 155, এরপরে 152 সালে 1924 সালের উপজাতি অপরাধের আইনের আওতায় দিন, দণ্ডবিধি আইনের 176, 82, 211, এই যে এই কটা ধারাগুলো এখানে উল্লেখ আছে। এছাড়াও কি উল্লেখ আছে আপনি জানে রাখবেন, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে যাকে আমলের অযোগ্য করা হয়েছে সেই মামলা কখনোই এফআইআর হয় না, আর যেটা আমলযোগ্য করা হয়েছে সেইটার এফআইআর করা যাবে।
পরিষ্কার। এখানে তেমন কিছু নাই, আপনারা ব্যাপক আইন পড়ছেন, 154, 155 সিআরপিসি, ঠিক আছে, এখানে এমসিকিউ তেমন গুরুত্বপূর্ণ নাই। এতটুকু মনে রাখবেন, তফসিলে যে কথাটা আমাদের অযোগ্য করা হয়েছে সেটার এফআইআর করা যায় না। এবং বর্তমান বলবৎ আইন, স্থানীয় এবং বিশেষ আইন, আপনারা জানেন দণ্ডবিধি আইনের কত দ্বারা বলতে পারবেন? বর্তমান আইন এবং স্থানীয় আইন, বর্তমান আইন এবং স্থানীয় আইনের একটা সংজ্ঞা দেওয়া আছে। দণ্ডবিধি আইনের বলেন যদি কেউ বলতে পারেন। ও রাশেদুল ভাই, কেউ বলতে পারতেছেন না? কাঁচা ফেলাইছেন, 41-42 আছে, ঠিক আছে, 41-42 বিশেষ আইন এবং স্থানীয় আইন। ওইখানে দেখুন, হ্যাঁ, ওইখানে আইনকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রথমত অন্য লাইনে পড়ে ফেলাই। যেমন আইন দুই প্রকার, মেজর আইন, মাইনর অ্যাক্ট। মেজর অ্যাক্ট আসলে তিনটে পড়ি, ফৌজদারি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন। এবং মাইনর অ্যাক্ট হচ্ছে দুই প্রকার, একটা হলো বিশেষ আইন, একটা স্থানীয় আইন। বিশেষ আইন হলো কি, নারী শিশু, মাদক, জুয়া, খেওয়া এবং পুস্তক আইন, বিভিন্ন প্রকার যে আইন আছে এগুলো হলো বিশেষ আইন। তারপরে যে শিশু আইন, তারপরে বিশেষ ক্ষমতা আইন, গ্রাম আদালত আইন, এগুলো হলো বিশেষ আইন। না, গ্রাম আদালত মনে হয় না। আর স্থানীয় আইনটা কি? স্থানীয় ডিএমপি, সিএমপি, গ্রাম আদালত, বন্দর আইন, এগুলো হলো স্থানীয় আইন, ঠিক আছে। তাহলে বিশেষ এবং স্থানীয় আইনে যে আইনগুলোকে আমলের অযোগ্য করা হয়েছে সেই আইনও এফআইআর হবে না। নারী ও শিশুতে কি হয়? এফআইআর হয়। ওটা কি? ওটা হলো আমলযোগ্য করছে, ঠিক আছে না? 11 কত? 11 গ, 11 গ হলো আমলের অযোগ্য, আর বাকি সবই আমলযোগ্য। যাক, একটার সাথে আর অন্যগুলো পড়লাম, আমার আপনার উপকার হবে। আর হয়তো আপনাদের সাথে 10-15 দিনের ভিতর এই আইন শেষ হয়ে যাবে, কোনো চিন্তা করবেন না। এরপর খালি এমসিকিউ আর প্রশ্ন ইনশাল্লাহ। এরপরে আসেন 255 থানা অফিসারের দায়িত্ব। থানা অফিসারের কিরকম দায়িত্ব? অনেক সময় আছে স্টেশন অফিসার। এই ইন্ডিয়াতে কিন্তু এই ভাষা এখনো ব্যবহার করে, স্টেশন অফিসার বা থানা অফিসারের দায়িত্ব। তাহলে থানা একটি এলাকার মধ্যে সকল তদন্তের সাধারণত দায়িত্ব থাকবে কি? পুলিশের ইন্সপেক্টর। তাহলে থানা এলাকায় যত প্রকার অপরাধী হোক, সমস্ত অপরাধের তদন্ত করবে কি? পুলিশের ইন্সপেক্টর। পুলিশের ইন্সপেক্টরের উপর ন্যস্ত হবে এমসিকিউ। থানা এলাকায় যত অপরাধী হোক তার সমস্ত তদন্ত কিরা করবেন? এমসিকিউ, ইন্সপেক্টর করবেন। তার তদন্ত কি করবেন? ইন্সপেক্টর। দুই নম্বরে কি বলছে? 255, খেয়াল করেন, অনিবার্য জরুরি পরিস্থিতি, মানে কোনো জরুরি বা অনিবার্য কারণবশতে ব্যতীত ফৌজদারি কার্যবিধি মামলার তদন্তভার সাব ইন্সপেক্টরের নিচে নয়, নিচের কোনো পদমর্যাদা অফিসারের অর্পণ করা যাবে না। মানে অনিবার্য কারণে সাব ইন্সপেক্টর আপনি করার সমস্যা নাই, কিন্তু তার নিচে যেন না যায়। তার নিচে হলে আমরা যে পদের জন্য পড়াশোনা করতেছি, সহকারী সাব ইন্সপেক্টর। সহকারী সাব ইন্সপেক্টর এর কাছে যেন কোনো কর্মের তদন্ত দেওয়া যাবে না। তাহলে এমসিকিউ কি পেলেন? কার নিচে তদন্ত করা যাবে না? সাব ইন্সপেক্টরের নিম্নে। কার নিচে তদন্ত করা যাবে না? সাব ইন্সপেক্টরের নিচে। থানায় অপরাধের তদন্ত কিরা করবেন? ইন্সপেক্টর করবেন। আর কার নিচে তদন্ত করা যাবে না? সাব ইন্সপেক্টরের নিচে তদন্ত করার দায়িত্ব দেওয়া যাবে না। তবে খেয়াল করেন, তবে 207, তবে 207 মানে 7 ব্যাখ্যা করে নাই। প্রবিধান বর্ণিত অবস্থা অনুযায়ী একজন সহকারী সাব ইন্সপেক্টর এরূপ তদন্ত নিয়োগ করা যেতে পারে। প্রবিধানে একজন সহকারী সাব ইন্সপেক্টরকেও নিয়োগ করবেন। কখন নিয়োগ করবেন? ওই যে যখন তিনি এএসআই যখন থানার দায়িত্বে থাকবে, এএসআই যখন থানার দায়িত্ব পালন করে তখন। তাহলে দেখেন 3 শ্রেণীর লোকরাই তদন্ত করতে পারে। আর এই তদন্তের বিষয়ে আপনি আমি কোনো প্রশ্ন করতে পারবো না, আমি এইটার ব্যাপারে ক্ষমতাবান না, এইটা ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় বলছে কেউ বলতে পারবেন? প্রশ্ন করি, কেউ মাইন্ড করে না, যে যদি বলতে পারেন বলেন না। ধন্যবাদ। 156 বলছে। তাহলে ওই যে আমরা যারা র্যাঙ্ক পাই না, যারা পড়ে না, ওরা কিন্তু পিছন থেকে অনেক সমালোচনা করে, আরে এসে কি, আরে মেয়ে এসে কেউ একটা আইন পড়েন। তাহলে দেখেন, প্রথমে বলছে প্রথম 255 ইন্সপেক্টর তদন্ত করবে, দ্বিতীয় কিরা সাব ইন্সপেক্টর নিচে নয়। তারপরে তৃতীয় কিরা বলছে এই সহকারী সাব ইন্সপেক্টর তদন্তে নিয়োজিত করা যেতে পারে যখন উনি ওই থানার দায়িত্বে, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে তিনি থাকবেন, তখন কি করবে? তদন্ত করতে পারবে। এবং এই পুলিশের যে আমলযোগ্য অপরাধের তদন্ত, এই তদন্ত কাজের দ্বিতীয় কলামে বলছে পুলিশ যে তদন্ত করবে এই তদন্ত যে সে ক্ষমতাবান না,
এই ব্যাপারে আপনি প্রশ্ন বা আমি প্রশ্ন করার কোনো ক্ষমতাই রাখিনি। খালি তো প্রশ্ন তো ওইটাই বসছি যে এসআই কি করে তদন্ত করতে পারে না, আসেন না, কত দায়িত্ব দোয়া করে লাগুক তখন বসবেন। অনেক দায়িত্ব, অনেক কাজ, আর আপনি দিন ভরে থানায় থাকেন, মজাই আলাদা। অনেক আনন্দ আছে, মজা আছে, কষ্ট আছে, সব মিলেই অনেক শান্তি, অনেক ভালো লাগে। কষ্ট হয় কিন্তু মজা আছে। এরপর আসেন 256। 256 কি? তদন্ত শুরু করার পূর্বে অফিসার সংশ্লিষ্ট রেজিস্টার দেখবেন। এই তদন্ত যখন আপনি পুলিশ অফিসার হবেন, এই তদন্ত যখন শুরু করতে যাবেন, তখন কি যে আমরা যখন ভিলেজ ক্রাইম নোটবুক দেখেন, আপনার অনুসন্ধান স্লিপ দেবে। এই যে আমরা সামনে যা অনুসন্ধান পাবো, বি রুল পাবো, এই বি রুল এবং অনুসন্ধান যদি আপনার তদন্তে পাঠায়, আপনি এসআই গিলে যাওয়ার আগে আপনি কি করবেন, এই অনুসন্ধান কিংবা আজকে নিয়ে তো সবার ডিস্টার্ব করেন, আমি তো ভালো আছি যাক, ওই অনুসন্ধান স্লিপ আপনি যখন নিয়ে যাবেন, ওই শহর এলাকায় যখন খুঁজবেন, তার আগে আপনি কি করবেন, ওই যে আমাদের যে সিডিএমএস আছে, সিডিএমএস এ ওর কোন থানায় বাড়ি ঠিকানাটা কি, ওইটা দিয়ে আপনি সার্চ করবেন। দেখবেন ওর নামে যদি মামলা মোকদ্দমা থাকে, তাহলে ওর ছবি ভাসি উঠবে না। তখন আপনি সহজে ছবিটা নিয়ে যাবেন এবং লোককে দেখাবেন যে দেখেন চেনেন কিনা, তাহলে সহজ, তাহলে এই কাজটা আপনি সহজে পাবেন। বি রুল এবং অনুসন্ধান এগুলো প্রায়ই আসে, এইগুলো আমরাও পাঠাই। এইগুলো আলি তখন আমরা ওইভাবে কার্যক্রমে যাই, দেখি আগের নামে কোনো কিছু আসে কিনা। তাহলে মামলার যখন আপনি তদন্ত করবেন, তখন আপনি থানার যে গুরুত্বপূর্ণ রেজিস্টার এইগুলো দেখে যাবেন। বিশেষ করে ভিলেজ ক্রাইম নোটবুক 1943 সালের কথা। আর এখন কি বলবেন, সিডিএমএস দেখবেন, সিডিএমএস অন্য মামলা আছে কিনা, ও আসলে কি ধরনের অপরাধ, কোথাও সাক্ষী আছে কিনা, সবই লেখা থাকে। ধন্যবাদ, এতটুকুই। তাহলে গুরুত্বপূর্ণ রেজিস্টার এখন নাই। এখন যদি আসে সিডিএমএস, আবার যে বলে কোন রেজিস্টার দেখবেন, তাহলে ভিলেজ ক্রাইম নোটবুক। আর যদি সংশোধনী বা অন্য কোনো কায়দা না আসে, সিডিএমএস মারবেন না, কারণ পিআরবিতে ওটা টেকে না। যদিও সংশোধনী করছে, মনে ভিলেজ ক্রাইম নোটবুক থাকে, আর যদি ওই সিডিএমএস থাকে, দুটো মিলেই একটা উত্তর দিতে বলে, তখন সেটাই ব্যবহার করবেন। আর যদি ধরেন আপনি মামলা তদন্তের পূর্বে কোন রেজিস্টার দেখবেন, জেনারেল ডায়েরি দেখবেন, সিডিএমএস দেখবেন, ভিলেজ ক্রাইম নোটবুক দেখবেন, তারপরে হচ্ছে কেস ডায়েরি দেখবেন, তখন আপনি অবশ্যই ভিলেজ ক্রাইম নোটবুক করবেন, টিক দেবেন। আর যদি থাকে মামলা তদন্তের পূর্বে আপনি কোন রেজিস্টার দেখবেন, ভিলেজ ক্রাইম নোটবুক দেখবেন, সিডিএমএস দেখবেন, ক খ দেখবেন, কোনোটিই দেখবেন না, তখন আপনি ক খ মারবেন, যেটা গ নাম্বারে এসে লাগবে ক এবং খ, সেইটা মারবেন। ঠিক আছে? তাহলে আপনাদের দেখেন ক্লাস শুরু হয়েছিল, অনেকেরই নেটের দুর্বল, দেখে বুঝতে পারি খালি গড়ে, সমস্যা নাই, আপনারা কষ্ট করতেছেন, নেট না থাকলে কিছু করার নেই, বুঝছেন। 257 তদন্ত হইতে বিরত থাকা। তদন্ত হইতে কেন বিরত থাকবেন? ফৌজদারি কার্যবিধি আইন কত ধারায় বলছে তদন্ত হইতে বিরত থাকেন? বলেন, ফৌজদারি কার্যবিধি আইন কত ধারায় বলছে তদন্ত হইতে বিরত থাকবেন? 155 না 157? তদন্ত হইতে 158 হলো সরজমিনী মনে হয়, ব্রেনটা আসছে না। তাহলে তদন্ত হইতে বিরত থাকা, তদন্ত হইতে বিরত থাকবেন কি করে? 157, ভুল করছেন, 157 ফৌজদারি কার্যবিধি আইনের 157, পুলিশ প্রবিধানের 257। তদন্ত থেকে কেন বিরত থাকবেন? এখন দেখেন তদন্তের পর্যাপ্ত ভিত্তি নেই, এইভাবে লিখবেন কোন কোন ক্ষেত্রে তদন্ত হইতে বিরত থাকা লাগে। এইভাবে লিখবেন, কি লিখবেন, তদন্তের পর্যাপ্ত ভিত্তি নেই। তদন্তের পর্যাপ্ত ভিত্তি না থাকলে তখন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় এমন মামলা তদন্ত কার্যক্রম হতে বিরত থাকতে পারেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে এমন একটি মামলা যার কার্যক্রম করা থেকে তিনি বিরত থাকবেন। যে 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 কি বলছে, তদন্তের যত পর্যাপ্ত ভিত্তি নেই, ছোট ছোট করে লিখবেন। তদন্তের কোন কোন কাজ থেকে তদন্ত বিরত থাকবেন? তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, তাহলে পুলিশ অফিসারের স্ববিবেচনার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত নীতি মামলা অনুসরণ করবেন। সংবাদ, যদি সংবাদদাতা ইচ্ছা করেন তবে বলেছে কোন কোন ক্ষেত্রে তদন্ত হইতে বিরত থাকতে পারেন, বই না দিয়ে বলি। একটা হচ্ছে তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, অপরাধটা আমলের অযোগ্য, কোনো ব্যক্তির নাম উল্লেখ করে আসছে এবং আরেকটা কথা লিখবেন, যে বাদী তিনি যদি অনাগ্রহ প্রকাশ করেন, চারটে কথা আবারও বলি।
কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার তদন্ত থেকে বিরত থাকতে পারে। যদি তদন্তের পর্যাপ্ত ভিত্তি না থাকে, এই অপরাধের তদন্তের পর্যাপ্ত ভিত্তি না থাকে, কোনো ব্যক্তির নাম উল্লেখ করে আসছে, অপরাধটি আমলের অযোগ্য বা দণ্ডবিধি আইনের 95 ধারা, অথবা আপনি লিখবেন কি যে বাদী তিনি যদি অনাগ্রহ প্রকাশ করেন, সেই ক্ষেত্রে তদন্ত থেকে পুলিশ অফিসারের বিরত থাকবে। সহজে সাইড দিয়ে দুনিয়া এলাকা এতগুলো আমার আপনার পড়ার দরকার নেই, শুধু এই সাইড দিয়ে কথাই বললাম, এই সাইড দিয়ে লিখে দেবেন, এর ভিতরে কোনো বাদ পড়ার সুযোগ নেই ইনশাল্লাহ। এখন 258 সরজমিনী তদন্ত। 258 সরজমিনী তদন্তটা কিরকম খেয়াল করেন। এমসিকিউ বই এগুলো তেমন আসবে না। সরজমিনী তদন্ত যখন ওই প্রশ্ন আসতে পারে, তদন্ত কিভাবে করবেন, তদন্ত ধাপগুলো লেখেন। তদন্ত বলে যাই, তদন্ত যখন শুরু করবেন, আপনি নিতান্তই কনস্টেবল ভাববেন না, আপনি নিজেকে সাব ইন্সপেক্টর ভাবে মনে মনে করবেন যে আমি থানার থেকে বাড়াবো। থানার থেকে বাড়ানোর পূর্বে কয়টা কার্যক্রম করা লাগবে? 5টা কার্যক্রম করবেন, সর্বনিম্ন 4-5টা ধারাবাহিকভাবে বলবো। এরপরে কি করবেন? আপনি ঘটনাস্থলে যা 4-5টা করবেন। এরপরে আবার ঘটনাস্থলে যখন ফিরে আসবেন, তখন থানায় এসে আবার 4-5টা কাজ করবেন। মোট 15টা প্যাটার্ন লিখবেন। 15টা যদি আপনি লিখতে নাও পারেন, 4 করে লিখলেও আপনার 3-12টা হয়। ওই যদি তদন্তের পদ্ধতি বা ধাপগুলো আসে, তখন আপনি যথারীতি ধারাবাহিকভাবে লিখবেন। যদি আমি অনেক কিছু বলতে গেলে মানে ভুল হতেই পারে, কারণ পূর্বে একটু প্রস্তুতি নেই। আপনি যখন থানার থেকে কালকে মনে করবেন, কেউ ফোন করবেন আমারে, এই তদন্তের যে 15টা ধাপ আমি আপনার সাথে ধারাবাহিক, অনেক বেশি হয় কিন্তু অনেক বেশি লিখলে তো ভাই আমার আপনার সময় নেই। ঠিক আছে, যেগুলো নিয়মিত কার্যক্রম ওইগুলো করবেন। থানা থেকে আপনি বাড়াবেন, জিডি করবেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। ঠিক আছে, আপনি ফোর্স নিয়ে সিসি নিয়ে ঘটনাস্থলে রওনা দেবেন। এরপরে হলে কি করবেন? ভুলে গেলাম একটা জিনিস, ওই যে গুরুত্বপূর্ণ রেজিস্টার দেখলেন, কথা ঠিক আছে না? দেন 4-5টা না 5টা বলে ফেলালাম। ঠিক, আবার আপনি যখন ঘটনাস্থলে আসবেন, তখন ওই স্থানে লোকজন ডাকবেন, তারপরে ওই ঘটনাস্থল ঘিরে রাখবেন, ক্রাইম সিন করবেন। ঠিক আছে, আপনি যে সমস্ত জিনিসপাতি পাচ্ছেন আলামত সংগ্রহ করবেন, এবং আপনার কথার সাথে যারা ঘটনাস্থলে জড়িত আছে তাদের কথা মিলিয়ে দেবেন। ঠিক আছে, এইগুলো নিজে ভাববেন। নিজেকে কখনোই দুর্বল ভাবলে আপনি এই পড়ায় পাশ করতে পারবেন না। আপনি সর্বদাই যখন আপনার গাড়ির ভার নেবেন, যে এএসআই দায়িত্ব কি, আপনি নিজেকে এএসআই ভাবে নেবেন। আপনি যে কনস্টেবল ভাবে নেবেন। ওসির দায়িত্ব কর্তব্য অনেকে যারা পড়ে না, ওসির দায়িত্ব আমি লাগবো কা? আরে ভাই, না লাগতেন আমি চলে যান, আপনি ছাড়া বহুত প্লেয়ার লোক আছে, তারা র্যাঙ্ক পায় ঠিকই। তাহলে ওসির আপনার কাছে যেটা প্রশ্ন করছে, আপনি প্রশ্নের উত্তর দেন। এই ম্যাজিস্ট্রেটের কার্যকারী ভূমিকা কি প্রশ্ন আসতে পারে না? আমাদের তো পড়া, যার পড়া আছে সে কখনোই বলে না এই এমসিকিউ বিদেশ থেকে দেশে যে স্যারেরা করছে তারাই পারবে না। যারা বই পড়ে না, সারা বছর বইয়ের সাথে সম্পর্কে, ওরাই এই কথাগুলো বলে। আর এই যে আপনারা পড়তেছেন 35-এর উপরে পাবেন, আর অনেকেই 40-42 পাবেন, তাহলে সে লোক কেমনে পেল? আমেরিকা কি সে ঘুরতে গেছে না? ওই জন্য যারা আইন পড়ে না, যারা আইন নিয়ে চর্চা করে না, ওদের সাথে মেশবেন না। এটাই অনুরোধ, যে আপনার সবচেয়ে জুনিয়র হোক, ও কালো হোক, ও সুন্দর হোক, ও অহংকারী হোক, আপনি ওর সাথে মেশবেন যে আইন নিয়ে চর্চা করে, এবং যে পরীক্ষা নিয়ে গবেষণা করে ওর সাথে মেশবেন। ও যত খারাপই হোক, ও যত ভালোই হোক, ওর কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন, এ আমার বিশ্বাস। আমি অনেক লোকের সাথে মিশেছি, কারণ আমি সিনিয়র, এরকম লোক খুব কম ছিল। আমি অনেক সময় জুনিয়রের সাথে, নারী হোক পুরুষ হোক, এই ফেদাই আলোচনা করতাম। যাক, এখন আসেন, তাহলে কি বললাম? সরজমিনী তদন্তের পরে কোনটা বলতেছিলাম? সরজমিনী তদন্ত যে ধাপগুলো আমি আপনাদের বললাম, তাহলে 15টা। এখন আপনি ধরেন 10টা বলে ফেলছি, এখন আপনি তদন্ত শেষ করে আসবেন, থানায় আসবেন না? থানায় এসে আপনি কি করবেন? আবার যে রীতি নোট দেবেন, এই ঊর্ধ্বতনকে জানাবেন। তারপরে যে মালামাল বস্তু উদ্ধার করলেন, ওই রেজিস্টারে লিপিবদ্ধ করলেন। ওর একটা যদি মামলা হয়, তাহলে আপনি প্রসিডিং কেটে থানা কোর্টে প্রেরণ করে দিলেন, আপনার আমার কাজ শেষ। কোর্টে কি হলো, ওটা আপনার আমার পড়া না। তাহলে ধাপ বলতে বলেও ফেলালাম। ঠিক আছে, আর হয়তো 2-1টা ছুটি গেছে, কিন্তু 12টার কম বলে নেই। এইভাবেই এই সরজমিনী তদন্ত বা তদন্তের যদি ধাপগুলো আসে, তখন আপনারা এইভাবে লিখবেন। আগামীকাল আমাদের যে আমি ইনস্ট্রাক্টরশিপটা আপনাদের প্রশ্ন করি, সিংহভাগ প্রশ্নই শেষ প্রায়। এখন আবার কালকের থেকে আবার নতুন করে শুরু করব, এবং এই বিষয়ের থেকে নেবো, বিভিন্ন সাল থেকে যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন আবার দেবো। ওগুলো বিভিন্ন সালের, তাই ইনস্ট্রাক্টরশিপদের আপনারা করছেন, যারা করছেন আল্লাহর রহমতে অনেক ভালো জ্ঞান, মানে অনেক কিছু অর্জন করতে পারছেন। ঠিক আছে, এই জন্য
লেখার উত্তর দেবেন। আগামীকাল থেকে কনস্টেবলের যে প্রশ্ন হতো, কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই, এই জাতীয় প্রশ্নের উত্তর মানে আপনাদের কাছে প্রশ্ন আমি দেব, এগুলোর উত্তর করবেন। তাহলে 258 সরজমিনে তদন্ত। 258 সরজমিনে তদন্ত। যদি কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করা, নিজের ঘটনাস্থলে রওনা হওয়া, সহকারী সাব ইন্সপেক্টর নিয়ে, তাহলে থানার যদি কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করা প্রয়োজন বলে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে তিনি নিজেই একটি প্রাথমিক তথ্য বিবরণী প্রেরণ করবেন এবং ঘটনাস্থলে রওনা হবেন। তাহলে যদি কোনো সরজমিনে তদন্ত করার প্রয়োজন হয়, এই কাজটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রাথমিক তথ্য বিবরণী নেবেন এবং তিনি নিজেই ঘটনাস্থলে পরিদর্শন করবেন। এখন দেখেন বিধি বান কোথায়? সহকারী সাব ইন্সপেক্টর নির্মে না। আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ কিন্তু সব জায়গায় যায় না। পিআরবি এই সমস্ত ক্ষমতাই তার, ফৌজদারি এই পদ ছোট হতে পারে আমাদের পুলিশ বাহিনীর, কিন্তু বিশাল ক্ষমতা। দেখেন সব জায়গায় অফিসার ইনচার্জ, কিন্তু এখানেও কি বলছে? এই ভারপ্রাপ্ত কর্মকর্তাই যাবেন, এফআইআর করবেন, ঘটনাস্থলে তিনি পরিদর্শন করবেন। কিন্তু যদি উনি কাজে ব্যস্ত থাকে তাহলে কারে পাঠায়? যে মোবাইল গাড়ি কিনা থাকে, এএসআই থাকে, এসআই থাকে। তা বলছে কি সাব ইন্সপেক্টর দেন, যখন সহকারী সাব ইন্সপেক্টর বলছে, তার মানে সাব ইন্সপেক্টর তো যাবেই, সাব ইন্সপেক্টরদের পাঠাতে পারে এবং সহকারী সাব ইন্সপেক্টর নির্মে নয় এমন কোনো অফিসার ওখানে পাঠানো যাবে না। তাহলে থানায় সর্বনিম্ন অফিসার কিনা? কনস্টেবল। তাহলে ওখানে পদ আছে কনস্টেবল, সহকারী সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর বা অফিসার ইনচার্জ। তাহলে সহকারী সাব ইন্সপেক্টর নির্মে নয় এমন পদের কোনো অধস্তন অফিসারকে ওখানে নিয়োজিত করা যাবে না। ঠিক আছে, এতটুকুই। তাহলে সরজমিনে তদন্ত করবে এমসিকিউ, থানার ভারপ্রাপ্ত বা পুলিশ অফিসার ইনচার্জ এবং তিনি এফআইআর করবেন, ঘটনাস্থলে প্রয়োজন মোতায়েন করবেন। কার নিচে? কোন পদমর্যাদার নিচের অফিসারকে সরজমিনে তদন্ত করতে দেওয়া যাবে না? কোন পদমর্যাদার অফিসারকে সরজমিনে তদন্ত করতে দেওয়া যাবে না? তাহলে ওখানে আসবে কনস্টেবল, না এএসআই, এসআই, ইন্সপেক্টর। বলেন তো এমসিকিউটা কি হবে আপনারা বলেন? কোন পদমর্যাদার নিম্নের অফিসারকে তদন্ত করতে পাঠানো যাবে না? কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর। বলেন। হ্যাঁ, আর কনস্টেবল বলি বলেন না, এখানে কিন্তু প্যাসের জিনিস, এটা প্যাসের জিনিস। ধন্যবাদ, খুশি হয়েছে আপনারা যে মনোযোগ দিয়ে ক্লাস শুনতেছেন। প্রশ্ন করলে মাইন্ড করে না, ঠিক আছে, অ্যাটেন্ড থাকা। দেখেন অনেক লোক আমাদের ব্যাটালিয়নের লোকজন বিভিন্ন জায়গায় ডিউটি করে, ওরা কিন্তু ক্লাস করার শত চেষ্টা করে। আজকেও ফোন করছে জয়, আরো কেন দুইজন ফোন করলো, কাদের ওস্তাদ বলে ওস্তাদ মোটেও সম্ভব হচ্ছে না। তা আপনারা আমার তো আল্লাহ দিলি ভাই অনেক সুন্দর পরিবেশে, ঠিক আছে, ক্লাসটা নিতে করতে পারেন। যারা আমি ব্যাটালিয়নে ছিলাম, যে মামলার ক্ষেত্রে অভিযোগ গুরুতর প্রকৃতির নয় এবং জানা লোকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেখানে ফৌজদারি কার্যবিধি 157 ক ধারা মোতাবেক তার স্থানীয় তদন্ত আইনগত আবশ্যকতা থাকে না। ওই পূর্বে যে কথাগুলো বলছিলাম ওই কথাই, কারণ নাম উল্লেখ করলে ওসি মনে হয় না ওই লোক তো এরকম কাজ করতে পারে না, তিনি তদন্ত হইতে বিরত থাকতে পারেন, সরজমিনে যাওয়ার দরকার নাই। এটা আমরা ফৌজদারি কার্যবিধি ওই রিডিংগুলো পড়বেন, ওখান থেকেই ব্যাপক আলোচনা, এখানে কম ওই এই কথাগুলো ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক আলোচনা করা আছে, দেখবেন রিডিং পড়বেন, খুব সুন্দর করে লেখা আছে। এরপর আসেন 259 তদন্তের বাইরে, আওতার বাইরে তদন্ত, মানে এখতিয়ার সীমানার এলাকার বাইরে যদি যান তখন কি করবেন? এখতিয়ার সীমানার বাইরে যখন আপনি আমার তদন্ত করার প্রয়োজন হয়, তাহলে সার্কেল সহকারী পুলিশ সুপার, সার্কেল সহকারী ফৌজদারি কার্যবিধির 156 ধারা শর্ত সাপেক্ষে সার্কেল সহকারী পুলিশ সুপার বা অন্যত ঊর্ধ্বতন অফিসারের অনুমতি ব্যতীত কোনো অফিসারই অন্য কোনো আওতাধীন এলাকার তদন্ত গ্রহণ বা তদন্ত পরিচালনা করতে পারবে না। এমসিকিউ, একটাই এমসিকিউ। এখতিয়ারাধীন এলাকার বাইরে কার অনুমতি নিয়ে আপনি তদন্ত করতে যাবেন? এখতিয়ারাধীন এলাকার বাইরে কার অনুমতি ব্যতীত তদন্ত করা যায় না। তাহলে সহকারী পুলিশ সুপার বা সার্কেল তার থেকে তদুর্ধ্ব, তাহলে সহকারী পুলিশ সুপার এর পদের ঊর্ধ্বতন পদের অফিসার ছাড়া আপনি এই তদন্ত করতে পারবেন না। আপনি কি করতে পারবেন না? এই ওনার এখতিয়ার সীমানার বাইরে, নিজ থানার বাইরে যখন আমি তদন্ত করতে যাব, কার অনুমতি নিয়ে যাব? সার্কেল স্যার তদন্ত, সার্কেল স্যারের থেকে উপরের অফিসারের অনুমতি নিয়ে যাব, কখনোই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নিয়ে যাবেন না। এখতিয়ার সীমানা নিজ থানার বাইরে যখনই যাবেন, এটাই একটাই এমসিকিউ। 260 একটা এমসিকিউ। এই যে পুলিশ যে হয়রানি করে,
এই হয়রানি কোন সময় করে, গ্রেপ্তারের সময় না তল্লাশির সময়? এমসিকিউ আসতে পারে। আপনি গ্রেপ্তার লিখবেন না, এখানে লিখবেন তদন্তকারী অফিসার সাধারণত সংশ্লিষ্ট পক্ষ এবং জনসাধারণ যথাযথ হয়রানি হবে সতর্কতার সঙ্গে বিরত থাকবেন। তদন্ত বাস্তবিকভাবে সাহায্য পারমাণবিক সম্ভব, মানে মূল কথা হলো তদন্ত, না তো পড়ার সময় নেওয়ার, কারণ আমাদের সামনে আগাতে হবে। জনগণকে যে হয়রানি করবেন, এই তদন্ত কাজে হয়রানি করা যাবে না। পরিষ্কার 260 আছে, পড়ে নেবেন। একটা এমসিকিউ, তদন্ত করার সময় জনসাধারণকে কখন হয়রানি করা যাবে না, তদন্ত এমসিকিউ, তদন্ত, গ্রেপ্তার, তারপরে হচ্ছে চেক করার সময় এইরকম কিছু আসতে পারে, তখন আপনারা পরিষ্কার লিখবেন এমসিকিউ তদন্তের সময় হয়রানি করা যাবে না, হয়তো হয়রানি করা যাবে না। মনির ভাই এমটি কেএমপি আমাদের নতুন সদস্য, আপনারা স্বাগতম। আপনি নয়েজ করবেন, আপনার নয়েজ শিখে দেবেন ইনশাল্লাহ। এরপর আসেন 261 তদন্তের সময়কাল। আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালে তদন্তের সময়কাল 120 দিন, তদন্তের সময়কাল 120 দিন। অন্যান্য আইনেও বিভিন্ন সময় আছে, কিন্তু পুলিশ প্রবিধানে তদন্তের সময়কাল মামলা তদন্ত শেষ করার জন্য 15 দিনের বেশি বিলম্ব করা যাবে না। এমসিকিউ, তদন্ত কতদিন সময় পাবেন? যদি আসে ফৌজদারি কার্যবিধি 120 দিন, 120 দিন বা 20 দিন। আর যদি পুলিশ প্রবিধানে আসে, পুলিশ প্রবিধানে আপনি তদন্ত কতদিনে করবেন? 15 দিনের বেশি সময় লাগাবেন না। তাহলে পুলিশ প্রবিধানে আপনি 15 দিনের বেশি এই তদন্ত কার্যক্রম করবেন না। পরিষ্কার বাংলা। পুলিশ আইনে অধীনস্থ ইন্সপেক্টরের নিচে, আর পুলিশ প্রবিধানে অধীনস্থ সহকারী পুলিশ সুপারের নিচে থেকে হচ্ছে অধীনস্থ পুলিশ অফিসার। ঠিক আছে।